ছুটির সন্ধ্যায় 3 বন্ধু মিলে আড্ডা জমিয়েছি বাসায়। আমি অনিক, ও অজিত আর ও দুলাল। আমাদের বন্ধুত্বের শুরু সেই স্কুল জীবন থেকে। তারপর কলেজ, ভার্সিটি। আজ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। অজিত ব্যবসায়ী আর দুলাল বর্তমানে বেকার, চাকরির জন্য চেষ্টা করছে। কত সুন্দর ছিল স্কুল জীবনের সেই সময়গুলো। সেই সব কথা কি আর বলার মতো? খুব মিস করছি সেই সময়গুলোকে। আচ্ছা অনেক, তোর মনে আছে আমরা তিনজন একদিন স্কুল পালিয়ে ইমুদের বাড়ি থেকে আম চুরি করতে গিয়ে মোহন স্যারের কাছে ধরা পড়েছিলাম? বেশ মনে আছে। স্যারের পিটুনি কি ভোলার জিনিস? এখনো অমাবস্যার রাত আসলে বেতা চাকার দিয়ে ওঠে। যাই বলিস ভাই, আন্টির হাতের লুচি আলুর দমের কোনো জবাব নেই। যা বলেছিস, একেবারে লাজবাব। হয়েছে হয়েছে, খাবার কথা ছাড়। এবার একটা কথা শুন। বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, বেশ কদিনের ছুটিও হাতে আছে। চল কোথাও থেকে কদিন বেরিয়ে আসি। কোথায় যাওয়া যায় বলতো? দার্জিলিং হলে কেমন হয়? না না, দার্জিলিং এর আগে গিয়েছি। কোনো নতুন জায়গার খোঁজ কর। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা বাংলো বাড়ির খোঁজ পেয়েছি, বহু বছরের পুরনো, আবার নাকি বুতুড়েও। ওখানে গিয়ে কিছুদিন ঘুরে আসবো নাকি? ভূতদের সঙ্গে জমি আড্ডাও দেওয়া যাবে। আমি বা এসবের মধ্যে নেই। তোর কাকার বাড়িতে বেড়াতে গিয়ে গতবার কি হয়েছিল মনে নেই? কোনো রকমে বৃদ্ধাশ্রমটির থেকে প্রাণে বেঁচে এসেছি, মনে পড়লে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। তোরা যা, কোনো ভূতের চক্করে আমি আর নেই। লোকে কি তোকে এমনি এমনি ভিতুর ডিম বলে? তুই আসলে একটা ভিতুর ডিম। আরে বা, তুই বুঝি খুব সাহসী? গতবারের কথা কি ভুলে গেছিস? আমি কিন্তু ভুলিনি। আমি গত ট্রিপ খুব মিস করেছি, এবারে যাত্রায় কিন্তু আর মিস হচ্ছে না। চল চল। আরে ভয় নেই, আমরা তো থাকছি, তুই তো আর একা যাচ্ছিস না। ঠিক বলেছিস দোলাল। চলো জিৎ, তুই আর না করিস না। তোকে ছাড়া আমরা কিভাবে যাই বল? আচ্ছা ঠিক আছে। চল তাহলে কালই যাওয়া যাক। কাল বিকেলে হলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে। আজ তাহলে আমরা উঠি, কাল দেখা হচ্ছে। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিভাবে বাড়ি ফিরবি? আজ রাতটা না হয় এখানেই থেকে যা। না রে, যাওয়ার সময় মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে হবে। তুই আমাদের দুটো ছাতা দে, আমরা ঠিক চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, পৌঁছে ফোন দিস। পরদিন বিকেলবেলা আমরা 3 জন রওনা দিলাম সেই বাংলোটির উদ্দেশ্যে। জিপিএস অনুসরণ করে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে, কখনো বা সারি সারি তাল গাছকে পেছনে ফেলে সাই সাই করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার দুপাশে ফসলি জমি, জমির মাঝখানে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে একখানা কাকতাড়ুয়া। একটু পর পর চোখে পড়ছে কিছু গ্রাম্য দোকানপাট, বহু দূরে ছোট ছোট কিছু কুড়েঘর। তার পেছনে বুক টান টান করে দাঁড়িয়ে আছে কিছু ছোট ছোট পাহাড়। গাছের শাখায় বসে ডাকছে বসন্তের কোকিল। কোকিলের কুহু কুহু ডাকে মনে হচ্ছে যেন সবুজের সমারোহ প্রকৃতিতে ঢুকে পড়েছি। প্রায় ঘন্টা চারেক বাদে গাড়ি গিয়ে থামলো একটি বিশাল পাঁচিলে ঘেরা বাংলোর সামনে। বাহ্যিক সৌন্দর্যে আমরা বিমোহিত হলাম। আশ্চর্য, এত বড় বাড়ি কিন্তু কোনো গেট নেই, দারোয়ান কিংবা কেয়ারটেকার কাউকেই চোখে পড়ল না। চারপাশটা একবার দেখে নিয়ে পাঁচিলে ঘেরা বাংলোটির উঠোনে গিয়ে দাঁড়ালাম। সেখানেও কাউকে দেখতে না পেয়ে আমরা দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পর আধবয়সী একটা লোক এসে দরজা খুলল। কারা আপনারা? কি চান এখানে? আমি অনিক, ওরা আমার বন্ধু অজিত আর দোলাল। আমরা কলকাতা থেকে এসেছি। যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আজ রাতটা আমরা এখানেই কাটাতে চাই। না না, আপত্তি থাকবে কেন? আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এত সহজে এই বাড়িতে থাকার অনুমতি পেয়ে যাব তা ভাবতেই পারিনি। লোকটার কথাবার্তা কিছুটা অন্যরকম মনে হলো। বাড়ির ভেতরে ঢুকে সোফায় বসতেই অজিত বলে উঠল, সমস্ত বিষয়টা একবার ভেবে দেখ। এত বড় একটা বাড়ি,
অথচ আমাদের এক কথাতেই লোকটি এখানে থাকতে দিতে রাজি হয়ে গেল। আমার কাছে কিন্তু বিষয়টা গোলমেলে মনে হচ্ছে। আমার কিন্তু লোকটাকে ভালোই মনে হয়েছে। তুই তো মনে হবেই, যখন বিপদে পড়বি তখন বুঝবি। তুই সব বিষয়ে সন্দেহ করিস, এসেই যখন পড়েছি দেখাই যাক না কি হয়। ওসব কথা ছাড়, এখন কি এখানেই বসে থাকবি? চল তাহলে বাইরে থেকে ঘুরে আসি। আমরা বাংলোর বারান্দায় হাঁটাহাঁটি করছি। একটু সামনে এগুতেই কোনো ভারী বস্তু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। কি ঘটেছে তা দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। সামনে একটি দরজা খোলা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে মাকড়সার জাল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এখানে তো কিছুই নেই, তবে আওয়াজটা আসলো কোথা থেকে? হয়তো অন্য রুম থেকে এসেছে। রুম থেকে বেরোবো এমন সময় সেই কেয়ারটেকার আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, আপনারা এই রুমে কি করছেন? আসলে সময় কাটছিল না, তাই এদিকটা একটু ঘুরে দেখছিলাম। এইদিকে কিছু একটা পড়ার আওয়াজ শুনে দেখতে এলাম। আচ্ছা, এইদিকে ঘোরাঘুরি না করে রুমে গিয়ে বসুন। কোনো জরুরি কাজ না থাকলে বাইরে বের হবেন না। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা রুমে ফিরে আসলাম। হঠাৎ অজিত বলে উঠল, আমরা রুমের ভিতরে ঢুকাতে উনি এভাবে কথা বললেন কেন? তার কথাবার্তা কিছুই এখন সুবিধার মনে হচ্ছে না। কিছু একটা তো গোলমাল আছে হয়তো। কথার মাঝখানেই আবার কেয়ারটেকার এসে হাজির হলো। আপনারা কি খাবেন বলুন, আমি করে দিচ্ছি। কিছু একটা হলেই হবে। বিরিয়ানি হলে ভালো হতো। বিরিয়ানি? তাও আবার এখানে? বিরিয়ানি এ তো কোনো বিষয়ই না। আপনারা বসুন, আমি এখনই করে দিচ্ছি। না না, এত কষ্ট করার দরকার নেই, ঘরে যা আছে তাই নিয়ে আসুন। কোনো সমস্যা নেই, আপনারা বসুন তো। খাবার দাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তখন দুলাল তৃপ্তির ঢেকুর তুলে বলল, খাবারটা কিন্তু বেশ কাঁচা ছিল। উনি যে এত ভালো রান্না করতে পারেন তা কিন্তু ওনাকে দেখে বোঝা যায় না। ঘুমের চোখটা জুড়িয়ে এলো। শুনুন, আপনাদের একটা কথা বলি, রাতে ঘর থেকে বের হবেন না। এবার বাইরে যাই কিছু হয়ে যাক না কেন, দরজা জানালা বন্ধ রাখবেন, আর বেশি রাত করবেন না। শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে। আমরা শুয়ে পড়লাম। আনুমানিক রাত তখন 1টা। হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি অজিত আর দুলালকে ডাকলাম, অজিত উঠ, এই দুলাল উঠ। আমরা বিছানা থেকে নেমে সে কান্নার আওয়াজের দিকে এগিয়ে যেতে লাগলাম। খেয়াল করলাম বারান্দার কোণের একটি ঘর থেকে কান্নার আওয়াজটি ভেসে আসছে। আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম। সেখানে একটা খাটের উপর সে কেয়ারটেকারকে মাথা নিচু করে বসে থাকতে দেখলাম। এই যে দাদা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে দাদা? আপনি চাইলে আমাদের বলতে পারেন, যদি আমরা কিছু করতে পারি। তার কোনো সাড়া না পেয়ে আমি এগিয়ে গিয়ে তার গায়ে স্পর্শ করলাম। আমার স্পর্শ পেতেই তিনি মাথা তুলে তাকালেন। তার দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে দেখে তখন আমার চোখ আতঙ্কে ঢিকরে বেরিয়ে আসছে। আমার সামনে মাথা তুলে বসে আছে একটা কাপড় পরিহিত বাসি পচা দুর্গন্ধযুক্ত মৃতদেহ, একটি বীভৎস চেহারা। তার গা থেকে জাজালু বিশ্রী গন্ধ আমার নাক ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। তার চোখের কোঠরে চোখ নেই, আছে শুধু কালো গর্ত। চারিদিকে নরকুণ্ডের মতো মাকড়সার জাল, বাদুরের বিষটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রুমের প্রতিটি আনাচে কানাচে। উনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন আর এগিয়ে আমাদের দিকে আসতে লাগলেন। কি হয়েছে আপনার? এই অবস্থা হলো কিভাবে? আমি আমার কথা শেষ করতে না করতেই উনি দুলালের গলা চেপে ধরলেন। তোদেরকে বারবার বারণ করেছি এ রুমে না আসতে, তোরা আমার কথা শুনলি না। এবার দেখ মজা। ছাড়ুন আমাকে, খুব লাগছে। অজিত, অনিক, বাঁচা আমাকে, ছাড়ুন। আমরা ধীরে ধীরে পেছনে যেতে লাগলাম। বিকট হাসির বিভৎস প্রতিধ্বনি আমাদের কানে ভেসে আসতে লাগলো। সামনে বিপদ তা বুঝতে পারছি, কিন্তু মাথা কোনো কাজ করছে না।
সামনের সবকিছু যেন ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। নিজের অজান্তেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালবেলা যখন আমাদের জ্ঞান ফিরল, তখন আমাদের পাশে একটা অপরিচিত লোক দেখতে পেলাম। গত রাতের সব ঘটনা আমরা লোকটিকে খুলে বললাম। শুনুন তবে, আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। এটা ছিল এক জমিদারের বাংলো বাড়ি। তিনি, তার স্ত্রী ও তাদের চাকরকে নিয়ে এই বাড়িতে থাকতেন। কোনো এক অজানা কারণে সে চাকর একদিন আত্মহত্যা করে। তারপর সে মারা যাওয়ার পরও তার আত্মা সে বাড়িতেই ঘোরাফেরা করতে থাকে, তাদেরকে জ্বালাতন করতে থাকে। শেষ পর্যন্ত তারা এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। তখন থেকে এই বাড়ি সাধারণত সবসময় দেখা যায় না। কোনো বিশেষ বিশেষ রাতে এই বাড়িটি আবার জেগে ওঠে।